ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল। সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ডেঙ্গু চিকুনগুনিয়া রোধে 14 মার্চ সারা দেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম। প্রতি শনিবার এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনপ্রতিনিধিদের অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রী। অবশেষে চালু হচ্ছে থার্ড টার্মিনাল। চলতি বছরের শেষ দিকে উদ্বোধন জামালের বিমান প্রতিমন্ত্রী। কক্সবাজার সমুদ্র সৈকতকে বিশ্বমানের করতে সহযোগিতার প্রস্তাব চীনের। থামছেই না বাড়তি তেল নেয়ার প্রবণতা। পাম্পে সেনা মোতায়েনের দাবি মালিকদের। চট্টগ্রামে খালাস হচ্ছে ডিজেল। বাড়তি সহায়তা চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশের। ইরানে শক্তিশালী হামলার দিন, ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। হরমুজে 16 নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। নতুন সর্বোচ্চ নেতা আহত হলেও নিরাপদে থাকার দাবি তেহরানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কাল। রীতি অনুযায়ী একদিন আগে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি দলের সংসদীয় সভা। বৈঠক শেষে বিএনপির সংসদ সদস্যরা জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। বিধি অনুযায়ী কাল তাদের শপথ পড়ানোর পাশাপাশি অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংসদ অধিবেশনের সভাপতির নাম জানা যাবে সংসদ নেতার স্বাগত বক্তব্যে। যাত্রা শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের। রীতি অনুযায়ী আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও স্পিকারের চেয়ারটি ফাঁকা রেখে শুরু হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই ঘোষণা করবেন সভাপতিত্ব করবেন কে। জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কেউ একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। ডেপুটি স্পিকার যখন আসবেন তখন সভাপতি মণ্ডলী মনোনয়ন করবেন 5 জন। তারপরে এসব প্রস্তাব উত্থাপন করবেন। সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে। অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের বৈঠক। সংসদের স্থায়ী কমিটি গঠন এবং কার্যপ্রণালী বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। সাধারণত ক্ষমতাসীন দল থেকেই স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকে। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত সাড়া না দিলে বিএনপি থেকেই হবে ডেপুটি স্পিকার। স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর বসবে মূল অধিবেশন। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া 133টি অধ্যাদেশ। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে গ্রহণ করাবেন রাষ্ট্রপতি, এরপরে আবার অধিবেশন বসবে। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর ঠিক হবে প্রথম অধিবেশনের সময়কাল। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতারা। সভা শেষে তারা জানান, ডেপুটি স্পিকারের বিষয়ে প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে। সংসদে জামায়াত দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় উল্লেখ করেন নেতারা। তারা বলেন, বাধ্য না হলে কোনো বিষয় আদালত পর্যন্ত নেওয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন বুধবার সংসদ ভবনে বিরোধী দল জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্যরা দুপুর 12টায় বিরোধী দলের সভাকক্ষে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন তারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংসদে বিরোধী দলের ভূমিকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। স্পিকার নির্বাচনের কথা, নির্বাচন হওয়ার কথা, ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সেখানে আমাদের ভূমিকা কী থাকবে, রাষ্ট্রপতির
ভাষণের একটা বিষয় আছে, সেই বিষয়ে বিরোধী দলের ভূমিকা কি থাকবে, এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা, তো সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। আর ডেপুটি স্পিকার প্রসঙ্গে বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব পেলে নেওয়া হবে সিদ্ধান্ত। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। স্পিকারের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি নিঃসন্দেহে, তবে এটা যখন প্রস্তাব আসবে তখন এটা আমরা জানাবো। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়। বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এগুলো ভুলে গিয়ে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু চিকুনগুনিয়া রোধে আগামী 14 মার্চ থেকে সারা দেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ ভিডিও বার্তায় এই কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রতি শনিবার নিজ নিজ এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনপ্রতিনিধিদের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতন মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা যদি সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়টিতে সাধারণত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকলেও জনস্বাস্থ্যবিদগণ বলছেন বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। সুতরাং যে কোনো সময় মানুষ ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে। এর পাশাপাশি প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যগণ সর্বস্তরের জনপ্রতিনিধিদের গণের প্রতি আমার আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসত বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। চলতি বছর শেষের দিকে চালু হচ্ছে বহুল আলোচিত শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। ডিসেম্বরের মধ্যে অত্যাধুনিক টার্মিনালটি প্রস্তুত করতে শিগগিরই জাইকার সঙ্গে বৈঠকে বসবে সরকার। সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। বলেন, বৈঠকে কক্সবাজার সমুদ্র সৈকতের আধুনিকায়নে প্রস্তাব দিয়েছে চীন। যাত্রী সেবার মান উন্নয়ন এবং পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 2019 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়। জাইকার সহযোগিতায় 21,398 কোটি টাকা ব্যয়ের এই টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয় 2023 সালের 7 অক্টোবর। 2024 সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এই অবস্থায় বুধবার সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, 3য় টার্মিনাল চালু হবে চলতি বছরের শেষ নাগাদ। এ লক্ষ্যে টার্মিনালটি পুরোপুরি প্রস্তুত করতে জাপানি সংস্থা জাইকার সঙ্গে বৈঠকে বসবে সরকার। প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হবে। আমরা ইমিডিয়েটলি মিটিং করব। ওই আগের যে কন্ট্রাক্ট ছিল জাইকার সঙ্গে, জাপানের সঙ্গে, তাদের রিভিউ করার চেষ্টা করতেছি। যদি এটা ওদের সঙ্গে হয়ে যায় তাহলে আমরা করব, আর না হলে আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ওএনএমটা করব। এই জন্য ইট উইল টেক 6 to 9 months at least। বৈঠকে পর্যটন খাতে চীন বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করতে কক্সবাজার সমুদ্র সৈকতকে আধুনিকায়নের প্রস্তাব দিয়েছে চীন। We need to work on to have more Chinese tourism come over to Bangladesh, especially you have the longest beach in the world in Cox's Bazar.
So something we can do together to help so as attract the Chinese tourists over to Bangladesh. এছাড়াও ঢাকা গুয়াংজু রুটে অতিরিক্ত 2টি এবং বেইজিং রুটে 1টি সহ সপ্তাহে 15টি ফ্লাইট চলাচলের অনুমতি চেয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। To help so as attract the Chinese tourists. শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে কাটছেন অস্থিরতা। বুধবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় যানবাহনের লম্বা সারি। উদ্ভূত পরিস্থিতিতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন, সরবরাহ বাড়ানো সহ 8 দফা দাবি জানিয়েছে পেট্রোল পাম্প মালিকরা। নিরাপত্তা নিশ্চিত না হলে পাম্প বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। সপ্তাহখানেক ধরেই রাজধানীর পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সংকটের শঙ্কায় জ্বালানি তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। ফলে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। সেই মহাকালীর ওইখান থেকে লাইন ধরছি, এই পর্যন্ত আসতে 3 ঘন্টা লাগবে। 9টা থেকে শুরু, এখন 10টার বেশি বাজে। তেলই নিতে পারি না, অফিসে যাবো কিভাবে? তেলের সংকটের জন্য আমি মোটরসাইকেল চালাই নাই, কিন্তু আজকে আমার এমার্জেন্সি কারণে বেরোইছি। আগে তো আসতাম 5 মিনিটে নিয়ে যেতাম তেল, এখন তো আর সেটা নাই। এখন তো মনে করেন যে 3 ঘন্টা 3.5 ঘন্টা করে দৈনিক আমাদের কি করার লাগে। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ফিলিং স্টেশন মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন বিপণন কোম্পানি থেকে মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। এ সময় পাম্পের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন সহ 8 দফা দাবি জানান তারা। বলেন নিরাপত্তা না পেলে বন্ধ করে দিতে হবে ফিলিং স্টেশন। শুক্রবার থেকে শনিবার রবিবার পর্যন্ত পাম্প ড্রাই ছিল। রবিবারে আমাকে দেয়া হয়েছে আমার 20,000 জায়গায় মাত্র 4,500 লিটার। চট্টগ্রাম বিভাগের ম্যাক্সিমাম পাম্পই তেল তো পাচ্ছেই না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নিরাপত্তাটার অভাব হয়ে গেছে। প্রত্যেকটি ফিলিং স্টেশন নিরাপত্তার জন্য পুলিশের সাথে সেনা সদস্য মোতায়েন করতে হবে। আমাদের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমরা আমাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হব। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে উহার দায় সরকারকেই বন্ধ করতে হবে। এদিকে বিভাগীয় শহরে ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহের পরিমাণ 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। অন্যদিকে বুধবার ও চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী 14টি জাহাজের খালাস কার্যক্রম চলে। আমদানি করা জ্বালানির মধ্যে আছে অপরিশোধিত জ্বালানি তেল, ডিজেল, ফার্নেস অয়েল, এলএনজি ও এলপি গ্যাস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, উৎপাদনমুখী শিল্পের যানবাহনেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। ব্যবসায়ীদের দাবি এভাবে চললে ভেঙে পড়তে পারে তৈরি পোশাক, ওষুধ সহ নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থাপনা। বিপর্যয় এড়াতে অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদনমুখী খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। MSRF হিনের রিপোর্ট। ফিলিং স্টেশনে যেমন ব্যক্তিগত গাড়ির অপেক্ষা, তেমনি ডিপোতে অপেক্ষায় থাকছে পণ্যবাহী যানবাহন। রেশনিং পদ্ধতিতে দৈনিক 70 থেকে 220 লিটার পর্যন্ত তেল পাচ্ছে পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক। জ্বালানি তেলের এই বেঁধে দেওয়া সীমায় বিপাকে পড়েছেন উৎপাদনকারীরা। লম্বা লাইনে দীর্ঘ সময় পর কখনো কখনো তেল না পেয়েও ফিরতে হচ্ছে পরিবহনগুলোকে। এমন বাস্তবতায় তৈরি হয়েছে নিত্যপণ্য সরবরাহ বন্ধের শঙ্কা। জ্বালানি অভাবে আমরা সবগুলো ট্যাঙ্কার চালাতে পারছি না, ফলে আমাদের মিল্ক সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং আমরা ডিস্ট্রিবিউটর ঠিকমতো করছি না। যে পরিমাণ গাড়ি দরকার, যে পরিমাণ ফকলিফট মুভমেন্ট করা দরকার, এক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ব্যাহত হচ্ছে। জটিলতায় পড়েছে ওষুধ শিল্প। কারখানা থেকে গুদাম আর গুদাম থেকে ডিপো ও দোকানে ওষুধ পৌঁছাতে চাহিদা মতো মিলছে না জ্বালানি। ভোক্তা পর্যায়ে যাওয়ার পূর্বে যে কেমিস্ট শপ আছে, এখানে পৌঁছাতে গেলে তো আর পরিবহন ছাড়া পারবেন না। ঈদের ছুটির আগে উৎপাদনমুখী কারখানার বয়লার ও জেনারেটর চালু রাখতে দিনে অন্তত 500 লিটার ডিজেল সরবরাহ করতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা দিতে বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়েছে বিজিএমইএ, যদিও সুফল মেলেনি তাতে। পেট্রোল পাম্প মৌখিক নির্দেশ দিয়েছে, হ্যাঁ তাদের এইসব সার্টিফিকেট নিয়ে আসলে তাদেরকে 500 লিটার পর্যন্ত তেল দেওয়া যেতে পারে। দুঃখের বিষয় হলো ওইসব পেট্রোল পাম্পে রিজার্ভ তেলে নাই। সরকার যাতে ব্যবসায়ীদের প্রবলেমগুলা কাছ থেকে অনুধাবন করে খুব শর্ট সময়ে ডিসিশন দিয়ে যাতে আমাদের প্রবলেমগুলো সলভ করে। এই অবস্থায় উৎপাদনমুখী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। এটা যদি একটা লম্বা সময়ের জন্য যদি হয়, তাহলে তো অবশ্যই এটা আমাদের উৎপাদন, আমাদের প্রতিযোগিতার সক্ষমতা, আমাদের রপ্তানি, এগুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে আমদানি অব্যাহত রাখা সহ দেশের সব ডিপোতে নিয়মিত তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। MSRF, সময় সংবাদ, ঢাকা। তেল আবিব, হাইফা ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাতেও চালানো হয় হামলা। এতে বাহরাইনে এক নারী নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের 400 লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। এর মধ্যেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ চলাচল বন্ধে মাইন বসানো শুরু করেছে তেহরান।
যদিও বেশ কয়েকটি মাইন পাতা নৌযান ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। এদিকে ইসরায়েলের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা আহত হলেও আছেন নিরাপদে। 11 দিন পার হলেও থামছে না ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ সময় সমগ্র অঞ্চল জুড়ে বেজে উঠে সতর্কতামূলক সাইরেন। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলাও অব্যাহত ছিল। ইরানের কুদস প্রদেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হিমশিম খাওয়া নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এ যুদ্ধ চালিয়ে যেতে অনেক অর্থ খরচ হচ্ছে, আর এ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেট এবং যুদ্ধ প্রচেষ্টাকে সাহায্য করার জন্য আমাদের একটি বিশেষ বাজেট নির্ধারণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলেই ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই মাইন না সরালে তেহরানের পরিণতি ভয়াবহ হবে। একই সঙ্গে বেশ কয়েকটি মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি যুদ্ধকালীন চোটে আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। পুরস্কার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তদন্ত শুরু করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জুলাই হত্যা মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে 30 মার্চ অভিযোগ গঠনের আদেশ দেবেন ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয় আওয়ামী লীগ আমলে গুম, খুন ও জুলাই হত্যাযজ্ঞের ঘটনার। ইতোমধ্যে রায়ও হয়েছে 3 মামলার। আগামী মাসে রায় ঘোষণা হবে আরও 1 মামলার। এছাড়া সাক্ষ্য গ্রহণ ও মামলা প্রায় শেষের দিকে আছে আরও বেশ কয়েকটি। এসব মামলার কার্যক্রমে প্রসিকিউশনের একাধিক সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগের কথা শোনা গেলেও এবার সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার অডিও ফাঁসের ঘটনার বিতর্ক বাড়িয়ে দেয়। স্বয়ং চিফ প্রসিকিউটরই বলেছেন, এমন ঘটনা বিচারকে প্রশ্নবিদ্ধ করে। মঙ্গলবার চিফ প্রসিকিউটর ঘোষণা দেন, তদন্ত হবে সব ঘটনার। গঠন করেন 5 সদস্যের তদন্ত কমিটি। বুধবার থেকে কমিটির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান আমিনুল ইসলাম। অভিযোগটাকে আমরা হালকাভাবে দেখছি না। একই সাথে এই ট্রাইব্যুনালে আরও যদি কোনো অভিযোগ থেকে থাকে, এই সমস্ত কিছু বিষয়ে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। তিনি আরো বলেন, এই কমিটি সব ধরনের অনিয়ম তদন্ত করবেন। তদন্তে অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মামলার শুনানি হয়। তাদের বিচার শুরু হবে কিনা সে বিষয়ে 30 মার্চ আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এছাড়া সাক্ষ্য গ্রহণ হয় আরও বেশ কয়েকটি জুলাই হত্যাযজ্ঞের মামলার। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বিধি বহির্ভূতভাবে রাজুকের প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। দুপুরে এই আদেশ দেন বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের দ্বৈত বেঞ্চ। এর আগে গত 4 মার্চ জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির 4 মামলায় তাকে জামিন দেন উচ্চ আদালত। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার করে পুলিশ। দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর। সকালে ঢাকার CMM আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে 5 মার্চ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এতে কারামুক্তিতে কোনো বাধা নেই তার বলে জানান আইনজীবীরা। গত বছর 14 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে আনিস আলমগীর সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়।
রাজধানীর বাড্ডায় পুরানো দেয়াল ভেঙে নতুন করে নির্মাণ কাজ চলছিল। হঠাৎই দেয়াল ধসে পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসীর দাবি, একাধিকবার বলা হলেও কোনো রকম নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কাজ চলছিল নির্মাণাধীন ভবনটিতে। ঘটনার জন্য ভবন মালিককে দায়ী করে মামলা করবে পরিবার। নুসরাত, আমি তো এটা ওমো, তুই কি হবি? আমি তো ডাক্তার ইঞ্জিনিয়ার ওমো। নুসরাত, তুই কি হবি? ওই নুসরাত কয় আমিও ডাক্তার ওমো। ছোট্ট আয়শার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, দূর করবে মায়ের সব কষ্ট। মঙ্গলবার রাতেও মায়ের পাশে শুয়ে সেই স্বপ্নের গল্পই বলছিল ছোট্ট আয়শা, কিন্তু স্বপ্ন পূরণের আগেই মায়ের কোল খালি করে চিরতরে চলে গেল সে। যে এই গেটটা খুইলা দেখলাম যে ওয়ালটা পড়ছে, তাহলে আমার সোনা তো এই জায়গায় আছে গো। বুধবার বেলা 11টার দিকে রাজধানীর বাড্ডায় প্রতিবেশী বান্ধবী নুসরাতের সঙ্গে বাড়ির সামনে খেলতে বের হয়েছিল আয়শা। হঠাৎই বাড়ির সামনের নির্মাণাধীন ভবনের একটি দেয়াল ধসে পড়ে। মুহূর্তেই সেই দেয়ালের নিচে চাপা পড়ে খেলতে থাকা নুসরাত ও আয়শা। বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌড়ে এসে ভাঙা দেয়ালের নিচে তাদের খুঁজে পান। গার্জিয়ানরা এসে খুঁজতেছিল আর কি বাচ্চাটা, পরে বলে যে এখানে দেয়াল ভেঙে পড়ছে, হয়তো এটা নিচেই পড়ে গেছে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 শিশুকেই মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই নির্মাণ কাজ চলছিল ভবনটিতে। একাধিকবার সতর্ক করার পরও বিষয়টি আমলে নেননি ভবন মালিক। যে দেওয়ালটা ওটার উপরে দেখছেন তো বালু, পানির ট্যাঙ্কি, তো শুনলেন তো বলা হওয়ার পরেও ওনারা সরাই নাই। আমি দৌড় দিয়ে আসছি, আমার ছেলের খুঁজতে গেছে ফাইল, তখন আমি যাই বলছি কি এই ওয়ালের নিচে পড়ছে আমার নাতিন। এ ঘটনায় নির্মাণাধীন ভবনের মালিককেই দায়ী করেছে নিহতের পরিবার। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বপন আহমেদ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে 75 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এর পরিপ্রেক্ষিতে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। এদিন সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ভুয়া পদ সৃষ্টি করে অর্থ আত্মসাতের অভিযোগে তার 6 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলের তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে 2025 সালের শুরুতেই জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। একই সঙ্গে তার উপর জারি করা হয় দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সংস্থাটির দাবি, GM কাদেরের নামে 48,78,000 এবং তার স্ত্রীর নামে 26,43,000 টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ উৎস যাচাইয়ে তাদের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ পেয়েছেন 48,78,000 টাকা এবং তার স্ত্রীর 26,43,000 টাকার কিছু বেশি। প্রেক্ষিতে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের দুজনেরই সম্পদ বিবরণী নোটিশ জারি করেছেন। এদিন সমাজসেবা অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন করে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ভুয়া পদ সৃষ্টি ও নিয়োগের দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিধিমালা লঙ্ঘন করে নিয়োগের অভিযোগে, কর্মচারী নিয়োগের অভিযোগে তত্ত্বাবধায়ক বডির 3 জন এবং 3 জন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলার অনুমোদন দিয়েছেন কমিশন। এছাড়া প্রায় 4 কোটি টাকা আত্মসাৎ ও 9 কোটি টাকার আর্থিক অসঙ্গতির অভিযোগে কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সিতাফুল ইসলাম সহ 10 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন কমিশন সচিব আখতার আহমেদ। দুপুরে নির্বাচন ভবনে বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচন নিয়ে সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে কমিশন সচিব জানান, ফলাফলে কোনো প্রভাব না পড়ায় শেরপুর 3 সংসদীয় আসনে গণভোট হবে না। 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 36 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 5 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। 3 আসামির জামিন নামঞ্জুর করে শুনানিতে হাজির 8 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নিজ প্রতিষ্ঠানের কর্মচারীর নামে ভীষণ ট্রেডিং নামে কাগজে কোম্পানি খুলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। পরে মিথ্যা তথ্য ও জাল কাগজ দিয়ে ইসিবি চট্টগ্রাম বন্দর শাখা থেকে তুলে নেওয়া হয় 25 কোটি টাকার ঋণ। এ ঘটনায় 2025 সালে মামলা করে দুদক। প্রাথমিকভাবে 31 জনকে আসামি করা হলেও তদন্তে আরও 5 জনের সংশ্লিষ্টতা মেলে। বুধবার এ মামলায় দুপক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক। আমরা দুদক পক্ষ আশা করছি এরকম একটা জঘন্য একটা অপরাধমূলক কাজ সংঘটিত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি দ্বারা। আমরা আশা করব দ্রুত এই মামলার বিচার কাজ শেষ হবে। সাইফুজ্জামান জাবেদ সাবেক ভূমিমন্ত্রী এবং ওনার 25 কোটি আত্মসাতের ব্যাপারে একটা মামলা আছে, ট্রায়াল আসছিল। সবার বিরুদ্ধেই সাসপেন্ড আদেশ দিচ্ছেন এবং 3 জন আসামি জামিনে ছিলেন, ওনাদের উপর আজকে কাস্টাডি দেওয়া হয়েছে। 3 আসামির জামিন নামঞ্জুর করে শুনানিতে হাজির 8 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আসামি পক্ষের আইনজীবীর দাবি ন্যায় বিচার পাননি তারা। আমাদের মনে হচ্ছে এটা মেকানিক্যালি একটা রায়ের দিকে নিয়ে যাওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য একটা মেকানিক্যাল ওয়েতে রাষ্ট্রপক্ষ দুদক আগাচ্ছে। আমরা এই কারণে ন্যায় বিচার বঞ্চিত হব বলে আমরা আশা করছি। 5 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। যাত্রী মাগরিবের আজান ও ইফতার বিরতিতে সঙ্গে থাকুন সময়।